সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপের হরর অডিও সিরিজের 31 নাম্বার এপিসোডের সেকেন্ড পার্টে। আপনারা যারা এই গল্পের প্রথম পার্টটি শোনেননি তারা দয়া করে আগের পর্বটি শুনে নেবেন, কারণ আগের পর্বটি না শুনলে আপনারা এই গল্পের শেষ পর্বটা বুঝতে পারবেন না। তবে ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই, যদি আপনাদের জীবনেও যদি কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের আত্মীয় স্বজন বন্ধুদের কাছ থেকে কখনো কোনো ভৌতিক অভিজ্ঞতা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই গল্পের ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমার সাথে শেয়ার করতে পারেন অথবা লিখে পাঠাতে পারেন। এই গল্পের আগের পর্বে আমরা শুনেছিলাম কিভাবে বনশী দেবীকে গ্রামের লোকেরা পুড়িয়ে ডাইনি অপবাদে হত্যা করেছিল। আগের পর্বে আমরা আরো জেনেছিলাম যে কিভাবে এই বনশী ডাইনির আত্মা অভিজিতের দেহে প্রবেশ করে আর কিভাবে গ্রামের লোকেরা তা বুঝতে পেরে ফকিরকে ডাক দেয়। তবে বেশি দেরি না করে হেডফোনটা পরে নিন আর আলোটা নিভিয়ে দিন। শুরু হচ্ছে আজকের পর্ব, চন্দনপুরের ডাইনি পার্ট 2। 2001 সালের নভেম্বর মাস। রাত নেমেছে, চারিদিকে অন্ধকার, হাওয়ায় মৃত আগুনের গন্ধ। ফকিরটা বটগাছের তলায় মাটিতে আসন পেতে বসেছে। তার পাশে আছে অভিজিতের মা, চোখে অশ্রু, হাতে পবিত্র গঙ্গা জল। অভিজিৎ তখন ঘর থেকে বেরিয়ে এলো। ধীরে ধীরে, সাদা ধুলোমাখা মুখ, চোখটা জ্বলছে আগুনের মতো। তার গলায় এখন পুড়ে যাওয়ার মতো একটা লাল সুতোর টুকরো আর ঠোঁটে বনশীর হাসি। বুড়ো ফকির জপ করতে শুরু করলো। অগ্নিতত্ত্বে শান্তি, ভূত প্রেতে মুক্তি দে মা কালী, ওম রিং 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 ফট স্বাহা। বাতাসটা ভারী হয়ে উঠছে। বটগাছের পাতা কাঁপছে না, কিন্তু শব্দ হচ্ছে যেন কেউ ফিসফিস করছে। অভিজিৎ থেমে বলল, কিরে তুই থামিস না বুড়ো, দেখি তো তোর কত ক্ষমতা। যদি আমাকে তাড়াতে পারিস তাহলে তো খুবই ভালো, না হলে কিন্তু এই আগুনে তোকেই আমি পোড়াবো। অভিজিতের গলা বদলে গেল বনশীর কণ্ঠে। বাতাসে হঠাৎ আগুনের শিখা উঠলো আর ফকিরের পাশে প্রদীপগুলো একসাথে সবকটা নিভে গেল। অভিজিৎ দুম করে মাটিতে বসে পড়ল আর বটগাছের ছায়ার পেছন থেকে বেরিয়ে এলো বনশী ডাইনি। চুলে ছাই, শরীরে পোড়া দাগ আর মুখে আগুনের রেখা। সে হাসছে, কিন্তু সেই হাসি কান্নার মতো। সে বলছে, এই মাটি আমার, এই আগুনও আমার, তারা আমাকে মেরেছিল, এখন আমি সবাইকে পুড়িয়ে দেব। ফকিরটা মন্ত্র পড়তে লাগলো, কিন্তু হঠাৎই বালি উড়ে গিয়ে তার চোখ ঢেকে দিল। এক মুহূর্তে বনশীর অতৃপ্ত আত্মাটা যেন অভিজিতের গলা চেপে ধরলো। অভিজিতের মা চিৎকার করে উঠল, অভি, অভি, আমার ছেলেকে ছেড়ে দে, ছেড়ে দে। বনশী এক ঝলক তাকালো। সে বলল, তোর ছেলে? ওর ভিতরে তো আমার আত্মাই প্রবেশ করেছিল। অভিজিতের মা কাঁপতে কাঁপতে হাতে গঙ্গার জলটা ছুঁড়ে মারলো বনশীর দিকে। এক মুহূর্তে শিখাটা দপ করে উঠলো। বনশী চিৎকার করলো। তার ছায়া দুলতে দুলতে হঠাৎই বটগাছে গিয়ে মিলিয়ে গেল। ভোর যখন উঠলো তখন বটগাছের চারপাশে কালো মাটি ছাই হয়ে আছে। ফকিরের লণ্ঠনটা ভাঙা অবস্থায় মাটিতে পড়ে আছে। অভিজিতের মা মাটিতে বসে কাঁদছে আর দূর থেকে ধোয়ার ভেতর থেকে ভেসে আসছে একটা মেয়ের কণ্ঠ। আমি এখনো আছি। কি ভেবেছিস এত সহজ আমাকে তাড়ানো? অভিজিতের মা বলল, কাল আমরা ঘটনাটার পরে অভিজিৎকে বাড়ি নিয়ে শুয়ে দিই, কিন্তু ঘুম থেকে উঠে দেখি ছেলের বিছানা ফাঁকা। জুতো, টর্চ, বাইকের চাবি সবই জায়গাতে আছে, শুধু ওই ছিল না। তারপর হঠাৎই দেখলাম দরজার বাইরে মাটিতে দেখা গেল কয়েকটা ভেজা পায়ের ছাপ, কাদা আর রক্ত মেশানো। ছাপগুলো সোজা বটগাছের দিকে গেছে। এই কথাটি শোনার পরে গ্রাম জুড়ে হইচই শুরু হয়ে গেল। অভিজিতের খোঁজে সবাই বেরিয়েছে। কেউ বলছে ও নাকি শ্মশান ঘাটের দিকে গিয়েছিল, আবার কেউ বলছে ডাইনি ওকে ডেকে নিয়েছে। পুরনো ফকির যে প্রথম রাতে অভিজিতের সতর্ক করেছিল, সে বলল, আমি ওকে বাঁচাতে পারিনি। গত রাতে আমি মন্ত্রের গাছ বাঁধার চেষ্টা করেছিলাম, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। ডাইনি ওকে নিজের জগতে টেনে নিয়েছে। গ্রামবাসীরা বলল, নিজের জগৎ মানে কি বলছেন আপনি? ফকির বলল, যেখানে ওরা মরে না কিন্তু বাঁচেও না, যেখানে প্রতিদিনই অমাবস্যা। দুপুরে কিছু সাহসী যুবক গেল বটগাছের কাছে, কিন্তু কেউই 5 মিনিটের বেশি দাঁড়াতে পারল না। গাছের গায়ে লাল কাপড়ের মতো কিছু ঝুলছে, কিন্তু কাছে গিয়ে দেখা গেল ওগুলো মানুষের জামা, যা অর্ধেক পুড়ে গেছে। গাছের গোড়ায় একটা টর্চ আর মাটিতে খোঁড়া দাগ। মনে হচ্ছিল যেন কেউ মাটির নিচ থেকে কিছু খুঁড়ে বার করেছে। একজন যুবক কেঁপে উঠল। সে বলল, ওটা অভিজিতের টর্চ না?
ওই টর্চটা তো শহরে পাওয়া যায়, দেখ তুই ভালো করে। সন্ধ্যায় অভিজিতের মা একা বসেছিলেন দাদুর পুরনো ঘরে, চোখের জলটা শুকিয়ে গেছে। হঠাৎই জানলার কাছে একটা ঠক ঠক আওয়াজ এলো। দেখলেন বাইরে অন্ধকারে কেউ দাঁড়িয়ে আছে, দীর্ঘ চুল, সাদা কাপড়, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। মা ডাকলেন, অভি, অভি, তুই এসেছিস বাবা? কিন্তু ছায়াটা ধীরে ধীরে মুখ তুললো। সে বলছে, না, এটা অভিজিৎ নয়, এটা বলছি। কি রে, ছেলের জন্য অপেক্ষা করছিস বুঝি? আমাকে মারার সময় মনে ছিল না এসব কথা? তোর ছেলেকে তো আর ফিরে পাবি না, ও আমার সাথেই থাকবে চিরকাল। বলছি চোখ দুটো জ্বলছে লালচে আলোয়, ঠোঁটের কোণে কালো দাগ এবং মুখে সেই বিকৃত হাসি। মা ভয়ে পিছিয়ে গেলেন, কিন্তু জানলাটা হঠাৎই নিজে থেকেই খুলে গেল। ঠান্ডা বাতাস ঢুকলো ঘরে, আর সঙ্গে সঙ্গে একটা গন্ধ, পুরনো পোড়া মাংসের ধূপ আর কাঁসার গন্ধ মিশিয়ে। এইটা দেখার পর অভিজিতের মা চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। রাতের বেলা গ্রাম জুড়ে গুজব ছড়ালো, কেউ নাকি অভিজিতের গলা শুনেছে শ্মশান দিক থেকে। ফকির গেল শেষবারের মতো দেখতে, হাতে লণ্ঠন, সঙ্গে কিছু মন্ত্রলিখিত কাপড়। বটগাছের কাছে পৌঁছে দেখলো বটগাছের ডালে বসে আছে অভিজিৎ, চোখ দুটো ফাঁকা, মুখে নিস্তেজ হাসি আর গলায় পুড়ে যাওয়া দাগ। ফকির বলল, তুই ওখানে কি করছিস? নিচে আয়, এখনই নিচে আয়। অভিজিৎ ধীরে ধীরে বলল, সে তো এখন আমার ভেতরে আছে, আমি তার গল্পের শেষ অংশ, ও তো আমাকে ছাড়বে না। হঠাৎই পেছন থেকে একটা শীতল ছোঁয়া আসলো। ডাইনিটা বেরিয়ে এলো গাছের ফাঁক দিয়ে, চুলে ছাই, মুখে বিকৃত আনন্দ। ফকির তাড়াতাড়ি মন্ত্রপাঠ শুরু করলো। ওম ওম কালী 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 নমঃ, ওম শ্মশানেশ্বরায় স্বাহা। কিন্তু ডাইনিটা গর্জে উঠলো, কি রে, তুইও কি আমার কাছ থেকে নিতে পারবি না তো? যতই মন্ত্রতন্ত্র করে নে, আমিও কিন্তু একসময় মন্ত্রতন্ত্রই করতাম, কিন্তু তোরা ভুল বুঝে আমার গায়ে আগুন জ্বেলে দিয়েছিস। তুই কি ভাবছিস তোর কাছে একাই শক্তি আছে? তাহলে আমার এত বছরের সাধনা, তন্ত্র মন্ত্র, ঔষধি বিদ্যা সবই কি ভেজাল নাকি? মানে তোরাই সত্যি আর আমি পুরোটাই ভেজাল, তাই তো? আমি ডাইনি। এই কথাটি বলার পরে মাটি কাঁপতে লাগলো, বাতাসটা ঘুরপাক খাচ্ছে। বটগাছের চারপাশে হঠাৎই আগুন রেখা উঠলো, শেষ একটা বিকট চিৎকার, আর তারপরেই সব আলো নিভে গেল। পরের দিন সকাল, গ্রামবাসীরা সকালে বটগাছের কাছে গিয়ে দেখলো গাছের নিচে পড়ে আছে ফকিরের নিথর দেহ, কিন্তু অভিজিৎ নেই। শুধু মাটিতে পড়েছিল এক টুকরো লকেট আর কিছু চুলের গোছা। বটগাছের গায়ে লাল রক্তে লেখা ছিল, আমি তাকে ফিরে পেয়েছি। এটা দেখার পর চন্দনপুরে রাতের বেলা কেউ আর ঘর থেকে বেরোয় না। তবু মাঝরাতে শোনা যায় পুরনো দোতলা বাড়ির দিক থেকে একটা পুরুষ কণ্ঠ ভেসে আসে, মা দরজা খোলো, আমি ফিরে এসেছি মা। আর তারপরেই আরেকটা নারী কণ্ঠের কর্কশ হাসি। দূরের আকাশে বজ্রপাত দেখা যায়, আর বটগাছের ছায়ায় হঠাৎ দেখা যায় একটা পুরুষ আর মহিলার একটা অবয়ব হাতে হাত ধরে দাঁড়িয়ে আছে। মহিলার মুখটা চুলে ঢাকা, ওটা বংশী, আর তার পাশে অভিজিৎ দাঁড়িয়ে। ধীরে ধীরে তারা কুয়াশার মধ্যে মিলিয়ে যায় বটগাছের পেছনে। শুধু বাতাসে ভেসে আসে একটা ফিসফিস শব্দ, প্রেম যদি অভিশাপ হয়, আমি তাতেই অমর। চন্দনপুর গ্রামে তখন এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। পাখিরা ডাকে না, কুকুরেরা ঘেউ ঘেউ করে না, শুধু রাতে শোনা যায় একটানা ঝিঝি পোকার গুঞ্জন, আর দূর থেকে ভেসে আসে একটা হাহাকারের মতো শব্দ। লোকজন বলে, ডাইনি আর অভিজিৎ, রাত হলেই ওরা হেঁটে বেড়ায়। অভিজিতের মা অর্ধপাগল হয়ে গেছেন, দিনরাত বলেন, ও বেঁচে আছে, ও একদিন ঠিকই ফিরবে, আমার ছেলে ঠিকই ফিরবে, আমি জানি অভি ঠিকই ফিরবে, অভি বেঁচে আছে। ঠিক সেই সময় গ্রামে এলো কালাচাঁদ তান্ত্রিক, বয়স প্রায় 40, চোখে মেঘের মতো গাম্ভীর্য, সঙ্গে লোহার ত্রিশূল আর লাল কাপড়ে মোড়া পুটলি, আর একখানি পুরনো কালিমাখা মন্ত্রের বই। সে বটগাছের সামনে গিয়ে বসে পড়ল ধ্যানে, আর কাপা কাপা গলায় বলল, গুরুদেব, তোমার অসমাপ্ত কাজ আমি শেষ করব, এই অভিশাপ আমি শেষ করব। গাছের ডালগুলো যেন নিজে থেকেই দুলে উঠলো, হাওয়ায় যেন কেউ ফিসফিস করে বলছে, কি রে, তুই আবার কে? হঠাৎ করে এই গ্রামে তোকে তো আগে দেখিনি, তুইও মরবি। কে তুই? আগে তোর নামটা বল। রাত তখন প্রায় 11টা, আকাশে পূর্ণিমার আলো, কিন্তু সেই আলো পড়ছে না বটগাছের ওপরে, যেন কোনো অন্ধকার তাকে গিলে ফেলেছে। কালাচাঁদ শ্মশানের মাঝে আঁকতে লাগলো মাটির ত্রিভুজ, যার নাম ভূত চণ্ডী মণ্ডল। তার মধ্যে রাখলো 3টি জিনিস, অভিজিতের জামার টুকরো, পুড়ে যাওয়া লকেট
আর গুরুর দেওয়া পবিত্র তাবিজ। সে মন্ত্র উচ্চারণ শুরু করলো। ওং কালী কালী কালিকায় নমঃ, ওং শ্মশানাশ্বরায় স্বাহা। মন্ত্রটা শুরু হতেই বাতাসটা ভারী হয়ে উঠল, আকাশে বজ্রপাতের মতো শব্দ, মাটিটা কাঁপতে লাগলো। আর ঠিক তখনই গাছের ফাঁক থেকে বেরিয়ে এলো অভিজিৎ। অভিজিতের চোখ ফাঁকা, মুখে ফিকে হাসি, আর গলায় কালচে পোড়া দাগ, কণ্ঠে মরা স্বর। সে ধীরে ধীরে বলল, তুমি কেন এলে গুরু? ও এখন আমার ভেতরে আছে, ও তো আমাকে ছাড়বে না, আর কোনোদিনও আমি এখান থেকে ফিরতেও পারবো না। আমি এখন বংশীর কবলে। হঠাৎই পেছন থেকে ঘন কুয়াশা ফেটে বেরিয়ে এলো বংশী। সে গর্জন করে উঠল, কি রে, তুই কি ওকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে এসেছিস নাকি? তুই ওকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবি না রে, ও এখন আমার। ঠিক তখনই কালাচাঁদ ত্রিশূল তুলে বলল, ওং রিং 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 ফট স্বাহা, ওং রিং কালী 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 ওং রিং 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 ফট স্বাহা। হঠাৎই বাতাসে ঘূর্ণি উঠল। অভিজিৎ কাঁপতে লাগলো, যেন শরীরের ভেতরে দুটো আত্মা যুদ্ধ করছে। ডাইনি চিৎকার করে এগিয়ে এলো, তার হাত মাটিতে ছোঁয়া দিতেই আগুনের রেখা তৈরি হলো, যেটা ঘিরে ফেললো কালাচাঁদকে। কিন্তু কালাচাঁদ চিৎকার করে উঠল, ওং উগ্র উগ্র কালী রক্ষ রক্ষ, ভূত প্রেতে দাইনি নাশিনী মহাশক্তি পরিত্রাহি রক্ষা কর মা। হঠাৎই আকাশে বজ্রপাত শুরু হলো, বাতাসে ধুলো আর ছাই মিশে ঘূর্ণিঝড় শুরু হলো, আর গাছের ডাল থেকে রক্তের ফোঁটা ঝরতে লাগলো। অভিজিতের শরীর হঠাৎই ছটফট করতে লাগলো। সে কাঁদতে কাঁদতে বলল, গুরুদেব আমাকে বাঁচান গুরুদেব, আমি ওর হাত থেকে মুক্তি পেতে চাই গুরুদেব। কিন্তু ডাইনিটা চেঁচিয়ে উঠল, না, ও আমারই, ও আমার প্রাণেই বাস করবে, ও আমার। কালাচাঁদ তখন শেষ চেষ্টা করলো, গাছের গোড়ায় আগুন জ্বালালো। আগুনের রং কালচে লাল হয়ে উঠল, যেন রক্তের মতো। কালাচাঁদ নানা রকম ধ্যান মুদ্রায় উচ্চারণ করতে লাগলো প্রাচীন মন্ত্র। ওং ভৈরবায় নমঃ, ওং উগ্র শ্মশান শ্মশান কালিকায় নমঃ, ওং প্রেতহং তস্তাহং দেহং ফট স্বাহা। আকাশে চাঁদটা ঢেকে গেল। ডাইনি চিৎকার করে উঠল, না না, আমি ছেড়ে যেতে পারি না, আমি এভাবে যেতে পারি না। এই গ্রাম আমাকে পুড়িয়ে মেরেছিল, আমি এভাবে যেতে পারি না। এই কথাটি বলার পরেই হঠাৎই অভিজিতের মুখ দিয়ে বেরিয়ে এলো একটা কালো ধোঁয়া। সেই কালো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে ঘুরে গেল আগুনের ভেতরে, আর সেই সঙ্গে সঙ্গে ধোঁয়াটা যেন ডাইনির সেই অতৃপ্ত আত্মাটাকে আগুনে টেনে নিয়ে গেল। তার চুল জ্বলতে লাগলো, কাচের চুড়িগুলো হঠাৎই ভেঙে টুকরো টুকরো হয়ে মাটিতে পড়ল। তার মুখ বিকৃত হয়ে গেল, আর কুয়াশার মধ্যে একটা ভয়ঙ্কর গর্জনে বংশী ডাইনি আর্তনাদ করে মিলিয়ে গেল। হঠাৎই সবকিছু থেমে গেল, কোনো শব্দ নেই, কোনো আলো নেই, শুধু মাটিতে পড়ে আছে অভিজিৎ, কিন্তু অচেতন অবস্থায়। কালাচাঁদ এগিয়ে গিয়ে ওকে তুলে নিল। তার কণ্ঠে একটাই কথা, শেষ হলো। ডাইনি থেকে এই গ্রাম রেহাই পেল, কিন্তু এই কলঙ্ক আর আগুনের দাগ চিরকাল থেকে যাবে এই গ্রামে। পরের দিন সকালে গ্রামবাসীরা গিয়ে দেখলো বটগাছের গায়ে কোনো ছাই নেই, কোনো রক্ত নেই, শুধু মাটিতে ছায়ের ওপর পড়ে আছে এক গাছি কাচের চুড়ি। আর তার পাশে অভিজিৎ অচেতন অবস্থায়। তাকে গ্রামে ফিরিয়ে আনা হলো। মা তাকে জড়িয়ে কাঁদতে লাগলো, অভি অভি, তুই ফিরে এসেছিস, আমি জানতাম তুই ফিরে আসবি আমার কাছে। আয় বাবা, বুকে আয়, কতদিন তোকে দেখিনি অভি। অভিজিৎ চোখ মেরে তাকালো, কিন্তু কিছুই মনে করতে পারছে না। শুধু বলল, আমি একটা আগুন দেখেছিলাম, কিন্তু কেউ আমায় টানছিল। সেদিন রাতে সবাই ভাবলো অভিশাপ শেষ হয়েছে, গ্রাম আবার আগের মতো শান্ত। কিন্তু মাঝরাতে যখন বাতাসটা নিস্তব্ধ, হঠাৎই অভিজিৎ জানলার দিকে তাকালো। সেখানে দাঁড়িয়ে আছে একটা সাদা ছায়া, মুখে ফিকে হাসি, আর তার কানে আসছে একটা ফিসফিস শব্দ। কিরে অভিজিৎ, আমি কিন্তু তোকে ছাড়িনি, আমি এখন তোর ভেতরেই থাকি। এই কথাটি শোনার পরে অভিজিৎ দৌড়ে আয়নায় নিজের মুখটার দিকে তাকালো। সে দেখলো তার নিজের চোখের ভেতরে এক মুহূর্তের জন্য লালচে আগুনের ঝলক। এর পরপর বহু বছর কেটে গেছে। চন্দনপুরে এখনো কেউ অমাবস্যার রাতে বটগাছের নিচে যায় না। লোকেরা বলে কখনো কখনো একটা পুরুষ কণ্ঠ শোনা যায়, মা মা, দরজাটা খোলো। আর তারপরেই ভেসে আসে একটা নারীর হাসি। বৃদ্ধরা এখনো বলে চন্দনপুরের ডাইনি মরে যায়নি, সে এখনো মানুষের ছায়ায় বাস করে। সব ডাইনি আগুনে মরে না, কিছু ডাইনি ভালোবাসার ভেতরে বেঁচে থাকে চিরকাল। এই ছিল আজকের গল্প, চন্দনপুরের ডাইনি পার্ট 2।
শুনে কেমন লাগলো আপনাদের? রক্ত হিম করা নাকি আরো রহস্যময়? যদি আজকের ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন। আপনাদের মতামত কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন আপনার পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে। আর হ্যাঁ, বং টেলিস্কোপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আসছে আরো ভয়, আরো ভয়ঙ্কর রহস্যে মোড়া গল্প, যা আপনার ঘুম কেড়ে নেবে আর হয়তো আপনাকেও ভাবাবে সবকিছু কি সত্যি কেবল গল্প? আমি সুপ্রিয়, আজ এখানেই শেষ করছি। পরের পর্বে আবার দেখা হবে নতুন গল্প, নতুন ভয় এবং নতুন কিছু রহস্য নিয়ে। ততদিন পর্যন্ত আলো নিভিয়ে রাখুন আর সাবধানে থাকুন, কারণ কে জানে আপনার পাশের অন্ধকারে কে লুকিয়ে আছে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।